সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের ক্লাস ব্যাহত হচ্ছে। সরকার সংসদ টেলিভিশনের মাধ্যমে তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ক্লাস পরিচালনা করছেন। আশা করি তোমরা সেই ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং অনুসরণ করছো। পাশাপাশি আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের জন্য ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন। আজকে আমি তোমাদের সামনে বাংলা বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, চলো পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে সচিত্র এই ক্লাসটি দেখতে চেষ্টা করি। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি দেখবে, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রতি রইল আমার নিরন্তর ফুলেল শুভেচ্ছা। ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, বায়েজিদ বুস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম। আজকের পাঠ্য বিষয় বাংলা প্রথম পত্র, সপ্তবর্ণা বই এর গদ্যাংশ থেকে একটি পাঠ আমি তোমাদের সামনে আজ উপস্থাপন করতে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই স্লাইডে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো দেখে আন্দাজ করতে চেষ্টা করো আমি আজ তোমাদেরকে কোন পাঠটি বা কোন বিষয়টি পড়াতে যাচ্ছি। তোমরা যারা বাসায় শুধুই বসে না থেকে বইগুলো নিয়ে পড়াশোনা করো, তারা অবশ্যই আন্দাজ করতে পারবে আমি আজ তোমাদের সামনে কোন বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। চিত্রে দেখা যাচ্ছে শহীদ মিনার, আরও দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধের তিনটি ছবি, একটি সামনে কাছ থেকে আর একটি সামনে জলাধার সহ আর একটি পাশের থেকে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ। এগুলো দেখলে তোমরা আন্দাজ করতে পারবে। এরপরের স্লাইডে দেখা যাচ্ছে রিক্সা। রিক্সায় করে যাত্রীরা চলছে তাদের অভিমুখে, যেখানে তারা যাবে সেই নির্দিষ্ট গন্তব্যে। ছবিতে তোমরা আরও দেখতে পাচ্ছ কিছু ছবি, প্রামাণ্য চিত্র, যেখানে রয়েছে ভাষা আন্দোলনের দাবিতে যে মিছিল হয়েছিল সেই মিছিলের ছবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। এখানে আরও দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধকালীন যারা মুক্তিযুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নিয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই মুক্তিযোদ্ধাদের। এখানে দেখা যাচ্ছে কয়েকজন নারী বীর সেনানী যারা অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুত। এর বাম পাশের চিত্রে দেখা যাচ্ছে একদল লোক যে যা পারছে হাতে মাথায় করে নিয়ে পালিয়ে যাচ্ছে, পাড়ি জমাচ্ছে অজানা গন্তব্যে। অর্থাৎ যুদ্ধকালীন সময়ে যখন তাদের নিজ বাড়িতে গ্রামে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে, জীবন অনিশ্চিত, তখন তারা জীবন বাঁচানোর সন্ধানে চলছে কোথাও। আমি আশা করছি এবারের ছবি দুটি দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো। বাম পাশের ছবিতে রিকশায় করে যাচ্ছে একজন
বয়স্ক আর তারই পাশে একটা ছোট বাচ্চা, আর পাশে শহীদ মিনার। সেখানে ওই রিকশার 2 যাত্রী দাঁড়িয়ে আছে। অতএব তোমরা আন্দাজ করতে পারছো যে আমি আজ তোমাদের সামনে কোন বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। তো আজকের পাঠ হচ্ছে পিতৃপুরুষের গল্প। পিতৃপুরুষের গল্প। এখানে দেখা যাচ্ছে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে সজ্জিত অবস্থায়। তো আজকের পাঠ পুরোপুরি দেখলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে পিতৃপুরুষের গল্প, পাঠের উদ্দেশ্য বলতে পারবে। 2, গল্পের লেখকের নাম ও পরিচয় বলতে পারবে। পিতৃপুরুষের গল্প এর নামকরণের কারণ বলতে পারবে। গল্পের বিষয়বস্তু বলতে পারবে। মাতৃভাষা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবে। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় চেতনা ও ইতিহাস ঐতিহ্য, এসব বিষয়গুলো তোমরা বর্ণনা করতে পারবে। তো বন্ধুরা, আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে এই যে পিতৃপুরুষের গল্প, এই পাঠের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বা তোমাদের মধ্যে দেশ, জাতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানচিত্র। তার মানে আমরা দেশ ও জাতি সম্পর্কে জানতে পারবো। জানার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এখানে রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের 2টি চিত্র রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাস জানতে পারব। পাশে শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধের ছবি রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য। পরের স্লাইডে যাচ্ছি। আমরা এই পিতৃপুরুষের গল্প পাঠের আগে এই গল্পের লেখক সম্পর্কে জেনে নেই। এই গল্পের লেখক হলেন হারুন হাবিব। পাশে আমরা তার 3টি ছবি দেখতে পাচ্ছি। হারুন হাবিবের জন্ম 1 জানুয়ারি 1948। তিনি ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য রচয়িতা, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন JPF এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো তার জন্ম হয়েছিল কোথায়? জন্ম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। পেশা সাংবাদিক ও লেখক। তার জাতীয়তা বাংলাদেশী, নাগরিকত্ব বাংলাদেশ। উল্লেখযোগ্য পুরস্কার, তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখক হারুন হাবিবের আরও পরিচিতি। পাশে আছে হারুন হাবিবের গ্রামের বাড়ির একটি দৃশ্য। হারুন হাবিবের জন্ম আগেই বলেছি 1 জানুয়ারি 1948 সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামে। তার বাবা তোফাজ্জল হোসেন পেশায় চিকিৎসক হলেও নাটক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তার মা ফাতেমা খাতুন পড়াশোনার হাতেখড়ি স্থানীয় খড়মা প্রাইমারি স্কুলে, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ থেকে স্নাতক এবং 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। লেখক হারুন হাবিব সম্পর্কে আমরা আরও জেনে নেই।
হারুন হাবিব একজন ছোট গল্পকার, নাট্যকার এবং প্রবন্ধকার হিসেবে জনপ্রিয়। মূলত তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য রচনা করে থাকেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে তার নিজের অভিজ্ঞতা এবং পরবর্তীতে তার ব্যাপক গবেষণা লেখাগুলোকে পরিপূর্ণতা দিয়েছে। তার লেখা পিতৃপুরুষের গল্প নামক ছোট গল্পটি তোমাদের পাঠ্য। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক পর্যায়ের এই তোমাদের শ্রেণীতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য রচনায় অনন্য অবদানের জন্য তিনি 2013 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। লেখক হারুন হাবিব অনেক গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে কয়েকটি আমি তোমাদের সামনে উল্লেখ করছি। সোনালী ঈগল ও উদ্বাস্ত সময়, এটা আত্মজৈবনিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছোট গল্প সমগ্র 1971, বিদ্রোহী ও আপন পদাবলী, লাল শার্ট ও পিতৃপুরুষের গল্প, মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প, স্বর্ণপক্ষ ঈগল, এটা একটি ছোট গল্প, প্রিয় মুক্তিযুদ্ধ প্রিয়তম, পাঁচ পুরুষ, এটা তার লেখা একটা উপন্যাস, গল্প সপ্তক, তার লেখা ছোট গল্প, অন্ধ লাঠিয়াল, এটাও একটা ছোট গল্প, অন্তশীলা একটা উপন্যাস, নির্বাচিত নিহার বাবু, এটাও উপন্যাস। তার লেখা আরও বই রয়েছে। মুক্তিযুদ্ধ বিজয় ও ব্যর্থতা, এটা স্মৃতি কথা সংকলন, একটা প্রবন্ধ গ্রন্থ। জনযুদ্ধের উপাখ্যান, এটা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। প্রত্যক্ষদর্শীর চোখে মুক্তিযুদ্ধ, এটাও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা সংগ্রহ। মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ও প্রাসঙ্গিক প্রবন্ধ, মুক্তিযুদ্ধ পালাবদলের ইতিহাস, মুক্তিযুদ্ধ ডেডলাইন, আগরতলা, এসব হচ্ছে তার লেখা। এছাড়া তিনি নাটকও লিখেছেন। তার নাট্য সাহিত্যের মধ্যে রয়েছে অগ্রাহ্য দণ্ড উৎসব, পোস্টার 71-এর যাত্রী, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর একটা আলোকচিত্র সংকলন। মুক্তিযুদ্ধের সময় তিনি সংবাদ সংগ্রহ করেছেন। সম্মুখ সমরে অংশগ্রহণ করার পাশাপাশি নিয়মিত সংবাদ সংগ্রহ এবং তা প্রকাশ করতেন। যুদ্ধকালীন সংবাদপত্র জয় বাংলাতে তিনি নিয়মিত সংবাদ প্রেরণ করতেন। এছাড়াও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ সংবাদদাতা হিসেবে। এই ছিল লেখক সম্পর্কে বিবরণ। এই পিতৃপুরুষের গল্প সম্পর্কে এবার পাঠ পরিচিতি। তোমরা যারা পড়েছ নিশ্চয়ই জানো, এই গল্পের কিশোর অন্তু, সে তার মায়ের কাছে তার মামা কাজল মামার মুক্তিযুদ্ধের গল্প শুনেছে। এই গল্প শুনতে শুনতে সে মুক্তিযুদ্ধের প্রতি বা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে। সে আরও ভালো করে জানতে সে তার মামাকে চিঠি লিখে। সে ঢাকায় বাস করে, তার মামা গ্রামে বাস করে। তাই মায়ের পরামর্শে মামাকে সে চিঠি লিখে এবং তার বিশ্বাস তার চিঠি পেয়ে তার মামা আসবে, এই জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করে। তবে তার এই অপেক্ষা সফল হয়, সত্যি হয়। 21শে ফেব্রুয়ারির দুদিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছে শুরু হয় অন্তুর তথ্য নির্ভর ইতিহাসের পাঠ।
জানতে পারে মুক্তিযুদ্ধ, যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য, জানতে পারে ভাষা আন্দোলন সম্পর্কে, জানতে পারে মুক্তিযুদ্ধ সম্পর্কে। পিতৃপুরুষের গল্প, এই গল্পে অন্তুর বাসা হচ্ছে মোহাম্মদপুরে। অন্তুদের মোহাম্মদপুরের বাসা থেকে সে রিকশায় মামার সাথে যাত্রা করে, রিকশা চলতে থাকে, 7 মসজিদ রোড ধরে। এখানে আমরা 7 মসজিদের চিত্র দেখছি, আর রিকশা চলতেছে সেই চিত্র দেখতে পাচ্ছি। এখানে আরও দেখতে পাচ্ছি 7 মসজিদের আরেকটা পরিচয় 7 গম্বুজ মসজিদ। তো অন্তু তার মামার সাথে মোহাম্মদপুরের বাসা থেকে যাত্রা করে রিকশায় চলে এই 7 মসজিদ রোড ধরে। যেতে যেতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবন। রিকশা চলে যায় একটা হলের সামনে দিয়ে। এই হলটা হলো রোকেয়া হল। এই রোকেয়া হল পার হয়েই অন্তু তার মামার সাথে আরেকটা হল পাড়ি দিয়ে যায়, সেটা হচ্ছে শামসুন্নাহার হল। বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকেই অন্তু তার মামাকে প্রশ্ন করে যে তুমি কি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে? তিনি বললেন, হ্যাঁ, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তবে এক পর্যায়ে রিকশাটি এসে জগন্নাথ হলের সামনে থামে। তখন অন্তু জিজ্ঞেস করে, মামা তুমি কি এই হলে থাকতে? কিন্তু তার মামা বললেন, না, আমি এই হলে থাকতাম না, তবে এই হলের একটা স্মৃতিবিদারক ঘটনা মনে পড়েছে। পাক হানাদার বাহিনী এই জগন্নাথ হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্রকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। অন্তু জানতে চায় কেন এরকম নৃশংস ঘটনা ঘটায়। তখন মামা তাকে ব্যাখ্যা করে বলে যে যুদ্ধকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা ছাত্র, তাই তাদেরকে দমাতে পারলেই মনে করেছিল পাক বাহিনী এই দেশকে থামিয়ে দিতে পারবে, আন্দোলনকে থামিয়ে দিতে পারবে, তাই তারা ছাত্রদেরকেই প্রথম টার্গেট করে হামলা করে। তো অন্তুর প্রশ্ন ছিল মামার কাছে কোন হলে তিনি থাকতেন। কাজল মামা তখন তাকে জানিয়ে দেয় যে তিনি হাজী মোহাম্মদ মহসিন হলে থাকতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল। তো তারা রিকশায় চেপে বসেছিল যে উদ্দেশ্যে, সেটা হলো কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে দুদিন পরে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। তার আগেই মামা তাকে নিয়ে এসেছেন এই শহীদ মিনারের কাছে। এই শহীদ মিনারের কাছে সামনে এসে কাজল মামা রিকশার ভাড়া পরিশোধ করে তাকে শহীদ মিনারের সামনে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষা শহীদ। 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনে ভাষার জন্য যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের ছবি, নাম সহ দেখতে পাচ্ছি। এখানে আছেন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার। এরা হলেন আমাদের ভাষা শহীদ। এই যে পিতৃপুরুষের গল্প, মূলত কাজল মামা তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তারও অনেক আগে 20-21 বছর আগে যে আন্দোলন হয়েছে ভাষা আন্দোলন, অন্তু জানতে চেয়েছিল সে আন্দোলনে যোগ দিয়েছিলেন কিনা। তখন তার কাজল মামা বলেছেন যে না, আমি সে আন্দোলনে যোগ দেই নাই। এই যে ভাষা আন্দোলনের শহীদদের গল্প, এটা হচ্ছে তারা ছিলেন আমাদের পিতৃপুরুষ, এটা তাদেরই গল্প। এখান থেকেই এই গল্পের নামকরণ করা হয় পিতৃপুরুষের গল্প। তাহলে আসো আমরা দেখে নেই
মাতৃভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কিছু প্রামাণ্য চিত্র। এই চিত্রগুলো তোমাদেরকে প্রথমেও দেখানো হয়েছিল। এখানে দেখো সেই ভাষা আন্দোলনের ছবি, তারপরে মুক্তিযুদ্ধের ছবি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, পুরুষ নারী। নিচে বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই যুদ্ধ চলাকালীন সময়ে অসহায় হয়ে নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে অজানা পথে। চলো এবার আমরা আরও কয়েকটি ছবি দেখে নেই। এখানে দেখা যাচ্ছে আরও কিছু মানুষ পালিয়ে যাচ্ছে দেশ ছেড়ে। ভাষা আন্দোলনের ছবি দেখতে পাচ্ছি। এখানে নিচে আরও কয়েকজন শহীদের ছবি রয়েছে। উপরে বাম পাশে দেখা যাচ্ছে গাড়িতে করে মুক্তিযোদ্ধারা কোনো একটা অভিযানে যাচ্ছেন বা অপারেশনে যাচ্ছেন। পিতৃপুরুষের গল্পে কাজল মামার যে ভূমিকা ছিল, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো এই মুক্তিযুদ্ধে আমাদের যে স্মরণীয় বরণীয় হয়ে আছেন যারা, মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠ, তারা হলেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, আর বীর শ্রেষ্ঠ এখানে বীরশ্রেষ্ঠদের ছবি রয়েছে আরও, তাদের নাম সহ। তো বন্ধুরা, আমি এই গল্প পাঠের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। আমি আজকে তোমাদেরকে বাসায় বসে চর্চা করার জন্য বলবো, তোমরা গল্পটাকে আবার মনোযোগ সহকারে পড়বে এবং এই গল্পের শেষে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে বইতে, সেই প্রশ্নটার উত্তর নিজেরা করতে চেষ্টা করবে। কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো থেকে সঠিক উত্তর বাছাইয়ের চেষ্টা করবে। পরবর্তীতে আমি তোমাদের এই গল্পের আলোকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। তো পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, বাইরে বের হবে না। বের হতে গেলে অবশ্যই বাবা মাকে বলে যাবে এবং মাস্ক পরে যাবে। আর ঘরে ফিরে এসে বা কিছুক্ষণ পর পর হাত ধুবে সাবান দিয়ে, অন্তত 20 সেকেন্ড ধরে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।